মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। আজ সকাল সকাল চলে এলাম। গুড মর্নিং। এখন বসে আছি, সামনে মুড়ি, চা, এক ঝাঁক কাজ, আর জয় গোস্বামীর কবিতার বই, কবিতা সংগ্রহ ৩ নিয়ে। হঠাৎ খেয়াল হয়েছিল আর কি, কালকেই পড়ছিলাম, পাতা উল্টে উল্টে দেখছিলাম কবিতা আসলে আমার জীবনযাপনের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে, কোনো না কোনো ফুরসত খুঁজে ব্যাস ঠিক আপনাদের সঙ্গে আসার জন্য যেমন ছটফট করি, তেমনই কবিতার সঙ্গে খানিকটা যাপনের জন্য ছটফট করি। আসলে কবিতা ব্যাপারটা তাই, আমরা যে জীবনযাপন, আমাদের যে দিনযাপন, সেই দিনযাপনের মধ্যেই কিন্তু এটা রয়ে গেছে। যেমন ধরুন, কোনো একজনের সঙ্গে, পরিচিত কোনো একজনের সঙ্গে হঠাৎ 1 বছর পর দেখা হয়ে গেল কোনো একটা চায়ের দোকানে, এবং সে একটা এমন সম্ভাষণ বা এমন একটা কথার মাঝখানে তার থেকে একটা কথা বেরিয়ে এলো যে যে কথাটা বারবার বলবো ভেবে বলতে পারিনি, সেই কথাটা তিনি বলে দিলেন। অবাক লাগলো, বাবা অমুকদা বা উনিও এমনই ভাবেন। হ্যাঁ, আমরা তো প্রত্যেকেই এমনই ভাবি। আমরা আমাদের ভাবনার জায়গায় আমরা একাকার, কারণ আমাদের যাপন যে একরকম, চিন্তাভাবনাগুলো একই রকম হওয়ার কথা। আমাদের আপার ক্লাস যারা, তাদেরও তাই। তবে একটা গ্যাপ থেকে যায়, চিন্তাভাবনার একটা গ্যাপ থাকে। এই যে আপার ক্লাসের কথা বললাম, আমরা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, তো এইরকম আমাদের আপার ক্লাসের সঙ্গে আমাদের একটা গ্যাপ, এই গ্যাপটাও থাকা উচিত ছিল না, কারণ আলটিমেট আমরা সবাই তো মানুষ। যাই হোক, আজকে কিন্তু মানে আমাদের এটা প্রত্যেক দিনই হয়ে থাকে প্রায়। হ্যাঁ, মায়ের থেকেই ব্যাপারটা চলে আসছে। আমাদের বাড়িরও রেওয়াজ ছিল, মানে রেওয়াজ এটা অনেক দিন থেকেই। মুড়ি, চা, জয় গোস্বামী, এক ঝাঁক কাজ, এই নিয়ে বসে আছি। আর একটা কাজ সকালে সেরেছি আজকে, খুব কঠিন কাজ মনে হয় সেটা, রেশন যাওয়া। চালের যোগান বাড়াতে হবে, মাসের চালটা তোলা হয়নি, তো সেটা তুলতে হবে। গেলাম, গিয়ে দেখি লিঙ্ক নেই। লিঙ্ক নেই মানে কি, এক একজনের মানে আসছে, বিল হচ্ছে প্রায় 15-20 মিনিট সময়। এবার কিছু করার উপায় নেই, কোন দিন 1 ঘন্টা হয়ে যাবে এই সময়টা, তো তখন তো আর 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা যাবে না একটা বিলিংয়ের জন্য। সেই জন্য বললাম যে না, দাঁড়িয়ে থাকি। বেশ কয়েকজন ছিলেন, অন্যান্য আলোচনাও হলো। আলোচনা মানে যা দেখছি চারপাশে আর কি, সেই আলোচনা। এই যে আমাদের সরকার বাহাদুরের এত দান ধ্যান, কোথা থেকে যে যোগান আসবে কি জানি না, তাদের মাথায় নিশ্চয়ই আছে। কিন্তু প্রত্যেক দিন ধরুন বাজার যাচ্ছি, যেদিনই যাচ্ছি, সেই সবজি বাজারই হোক বা অন্যান্য দোকানদার, প্রত্যেকেই বলছে বাজার খারাপ, বিক্রি নেই, কাস্টমার কোথায়। ব্যাপার সেইটা। আবার এই অতিরিক্ত গরমের জন্য সবজি বাজারের একটা প্রচণ্ড এফেক্ট। মানে এক তো কাস্টমার নেই বলে তারা বসে আছে ঘন্টার পর ঘন্টা, দুপুর গড়িয়ে যাচ্ছে। এবার দুপুর গড়াতে গিয়ে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে, কোনোটা মানে পাকা হয়ে যাচ্ছে। দাম দিয়ে সবজি কিনে এনেও বাড়িতে ঝামেলা। কালকে ঝিঙে কিনে এনেছি, পটল কিনে এনেছি, মা দেখাচ্ছিল যে কী অবস্থা ঝিঙে পটলের, কিন্তু দাম দিয়ে, যথেষ্ট দামে। পটল কালকে বোধহয় 40 টাকা কেজি পটল নিলাম, আর ঝিঙেও 40 টাকা কেজি নিলাম। না, পটল নিলাম 60 টাকা কেজি, আর ঝিঙে নিলাম 40 টাকা কেজি। অবস্থা দেখলে আপনারাও দেখবেন কী অবস্থা। সবজি খাওয়াই যাবে না। আলু তো 40 টাকা কেজি, চন্দ্রমুখীর ছাঁট হচ্ছে 30 টাকা কেজি। আর মাজলা যেটাকে আমাদের এখানে বলে, আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকে একটু ছোটো ছোটো, আলুর সাইজটা একটু ছোটো, ওটা হচ্ছে আপনার 25 টাকা কেজি, যেটা বাড়িতে মুড়িতে ছাড়াতে অসুবিধা হয়।
মানে শুধুমাত্র সেদ্ধ খায় বা খাওয়া বা এই ধরনের ক্ষেত্রে, বা ওই টাইপের আলুর দম, খোসা শুদ্ধ সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে আলুর দম করে ফেলা, এই সব ক্ষেত্রে ঠিক আছে ওই আলু। বাড়িতে তরিতরকারি খাওয়ার মতো আলু নয় সেটা, সেটা 25 টাকা কেজি। জহরদা মাঝখানে আলু রাখছিল, মানে জহরদা রাখে কিন্তু দাম বাড়ছে, কাস্টমার কি বলবে সেই কারণে ভরসা পাচ্ছে না, রাখছে না, বাইরে থেকে নিতে হচ্ছে আমাকে। এই তো বাজার দোকানের অবস্থা, ইনকাম সেই একই জায়গায়। সেদিন আমাদের পাড়ার জামাই কৃষ্ণ বলছিল, কৃষ্ণর একটা ব্যবসা কৃষ্ণ করে, মানে মালপত্রের যে সমস্ত পেটিগুলো হয় না পিচ বোর্ডের ওইগুলো কালেক্ট করেও বিক্রি করে। আয় একই রকম, মানে সেগুলোর দাম কেউ বাড়াচ্ছে না, এইভাবেই চলতে থাকছে। মানে প্রত্যেকটা জিনিসেরই মানে বিক্রি করতে যাওয়া খুব কঠিন ব্যাপার। এইরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং বেঁচে থাকার লড়াইটা যেটা চলছে, মানে যে প্রতিযোগিতা চলছে, সেটা টিকে থাকা দায় আমাদের মতো ছোটোখাটো মানুষের পক্ষে। ধরুন আমি বাইন্ডিং করি, আমার বাইন্ডিংয়ের যা কষ্ট পড়ে, সেই কষ্টের সঙ্গে মানুষ শেয়ালদার তুলনা করছে, সেখানে তো আমি পিছিয়ে থাকছি। কারণ সেখানে যে পরিমাণ অর্ডার থাকে তার কাছে একটা কাস্টমারের থেকে, সেই পরিমাণটা আমি পাই না। আমার কাছে মানে অজস্র অসংখ্য অর্ডার, কিন্তু সেই পরিমাণটা তো আমার নয়। এবং আমি যেখানে মেটেরিয়ালস কিনছি, যে মেটেরিয়ালস আমি দিচ্ছি বাইন্ডিংয়ে, হয়তো সে সেটা দেখছে না, মানে সেই কাস্টমার সেটা দেখছে না আমি কি দিয়ে করছি কাজটা। তো এই চলছে বাজারের এই অবস্থা। তার মধ্যে একটু শান্তি পাই আর কি। নিজের জানা, দেখা, বোঝা এগুলোও লিখে রাখি। সেগুলো কখনো কবিতা, কখনো গল্প, কখনো এমনি লেখা ডায়েরি, এরকম হয়ে ওঠে। তো যাক, আজকে রেশন গিয়ে চালের জোগান খানিকটা বাড়িয়ে ফেলেছি। বাড়িতে বাজারটা যারা সব করা হয়েছে কালকে, এখন বসেছি একটু জয় গোস্বামী উল্টাচ্ছিলাম, আর মুড়ি আর চা, তারপর কাজের এক ঝাঁক কাজ। এই হচ্ছে আজকে সকাল। তো জয় গোস্বামীর কথা যখন বললাম, তখন জয় গোস্বামীর একটা কবিতা শোনাই, আশা করি ভালো লাগবে আপনাদের, সেই জন্যই শোনাবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কিন্তু আমার চ্যানেলে ভিউ কিছুতেই বাড়ছে না জানেন, খুব চিন্তায় আছি। চ্যানেলটা চলুক এটা চাইছি, কারণ একটা লক্ষ্য তো থাকে প্রত্যেকের। আমার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনারা জানেন, আমি কোনো কিছু লুকোই না, তো সেদিকটাও আমার একটু দেখা প্রয়োজন হয়। তো একটু ভিউ বাড়লে আমি একটু স্বস্তি বোধ করি আর কি। ভিউটা একদম বাড়ছে না, বরং যে ভিউটা ছিল এখন খানিকটা কম শুনছি নাকি, মানে অন্যদের কাছেও যে ভিউ একটু কম আসছে। কিন্তু একটু আপনারা আমার পাশে থাকুন, এটা সবাইকে রিকোয়েস্ট করব। আর আবার একবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে আমার কথাগুলো শুনতে পাবেন, আমার ভিডিওগুলো দেখতে পাবেন, এই আর কি।
আমাদের প্রত্যেকেরই তো প্রত্যেকের কথা শোনা বোধহয় দরকার, নাহলে তো একে অপরকে বুঝতে পারবো না, জানতে পারবো না। জানা বোঝা এটা অত্যন্ত জরুরি এখনকার সময়ের, এটা প্রত্যেক সময়ে, এখনকার শুধু নয়। তবে আমরা তো এই সময়টাকে বিলং করছি, আমরা এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়টাকে না হলে বুঝতে পারবো না, ধরতে পারবো না, আমাদের কোনো কিছুই প্রকাশিত হবে না কোনো জায়গায়। একটা জট পাকানো দরকার বলে আমার মনে হয়, মানে একসঙ্গে হওয়া কোথাও একটা দরকার। আপনাদের মধ্যেও নিশ্চয়ই সেই ভাবনা আছে, সবাই এইভাবেই ভাবছেন, কিন্তু সেই ভাবনাটাকে এক জায়গায় এনে ফেলা। যাক, একটা কবিতা শোনাই জয় গোস্বামীর, কোনটা শোনাবো সেটাই ভাবছি। শোনাই অস্ত্রের বিরুদ্ধে গান। চারদিকে এত হানাহানি, খুনোখুনি, রাজনৈতিক প্রতিহিংসা। এই কালকেই খবরে দেখছিলাম যে দুটি মানুষকে ছেলে ধরা ভেবে আর কি, ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে। জানি না অবশ্য, সেই জায়গায় আমি নেই বা সবসময় মিডিয়াকেও ভরসা করি না, তবু দুটো মানুষ তো, তাদেরকে মারা হলো, যদি খারাপ লাগে, কোথাও একটা খারাপ লাগে। আবার ভয়ও পাই, সত্যি কথা বলতে কি, নিজেরও ছেলে আছে, নিজেরও তো কাচু ছিংপটাশ আমার দুই ছেলে, আপনারা জানেন সবাই। ভয়ও লাগে, কিন্তু সেই ভয় থেকে কি আমি অস্ত্র নেব হাতে, নাকি ভয়টাকে ঠিকঠাক মতো তার সঙ্গে ব্যবহার করব? ভয়ের সঙ্গে নির্ভীক কখন হব, কিভাবে হব, হয়তো পরিস্থিতি সেটাকে বলে দেয়, সেটাও একটা ব্যাপার। যাই হোক, এখন শুনুন জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছে গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কি সুন্দর না? এই হচ্ছে জয় গোস্বামী, এই আমাদের কবি। যাক, মুড়িটা খাই বুঝলেন, আর চাটাও খাই, খেয়ে আবার বাইন্ডিংয়ের কাজগুলো করি। বিকেলে দুটো পড়ানো আছে, অনির্বাণ বলেছিল এই বইগুলোর কভার আসবে সকালে, এখনও এসে পৌঁছলো না, জানি না কাজের মধ্যে হয়তো আবার ডাকবে। এটা একটা সমস্যা, কাজ ছেড়ে উঠে যেতে ইচ্ছে করে না, এক নাগারে কাজটা করে যাব, কমপ্লিট করব, এরকম নিয়ে বসি, কিন্তু এরকম একটা বিক্ষিপ্ত ব্যাপার স্যাপার এসে গেলে মাঝখানে খুব খারাপ লাগে, মাথাটা ঠান্ডা থাকে না। এটাও ঠিক, স্বীকার করতে বাধা নেই। এই আর কি। আর সন্ধেবেলা তারকেশ্বরই পড়ানো আছে, বিকেলবেলা পড়ানো আছে, সেই আপনাদের দেখিয়েছিলাম বড় মাদ একটা বিরাট ছায়া পড়েছিল, সেদিন ওখানে রাত্রে গিয়েছিলাম সন্ধে পার করে, আজকে ওটা বিকেলবেলা যাব। এটাও একটা দারুণ পেশা, পড়ানো, কিন্তু ইনকামটা অনেক বাড়াতে হয় বুঝলেন, পেরে উঠছি না, চাপ পড়ে যাচ্ছে, চিন্তা বাড়ছে আর কি, প্রায় ডবল করে ফেলতে হবে, এরকম একটা ব্যাপার এসে গেছে।
কারণ দেখছি বাজার দর এত, পেরে ওঠা কঠিন। আর একটা সংসারে তো হাজারটা সমস্যা, হাজার রকম পরিস্থিতি এসে পড়ে, সেই সব নিয়েই চলতে হয়। পালিয়ে তো যেতে পারি না, পালানোর কোনো পথ নাই, রাস্তা নাই, এবং পালিয়ে যেতে ইচ্ছেও করে না, ভালোও লাগে না, ভালো বলে মনেও হয় না। ভিতরে না থাকলে বাইরে থেকে কিছু করা যায় না, বাইরে থেকে কিছু বলা যায় না, এরকম একটা ব্যাপার। সবেতেই একটা ফিল্ড ওয়ার্ক তো দরকার। এটাও এক রকমের ফিল্ড ওয়ার্ক, এও এক বিরাট অভিজ্ঞতা। আজকে আমাদের বারোয়ারির ভোগ, এই বারোয়ারির নয়, আমাদের খেয়ালি সংঘ ক্লাব আছে গ্রামে, খেয়ালি সংঘে ভোগ আছে। ভোগে ফ্যামিলির একজনের নেমন্তন্নও আছে, দুপুরে ওখানেই খাবো। পারলে দেখাবো আপনাদের, বেশ ভালোই। ওই ক্লাবটায় দুর্গাপুজো হয়, আমরা অঞ্জলি দিতে যাই অষ্টমীর দিনে, খুব ভালো আয়োজন করে ওরা। মানে আমার ফ্যামিলির ভালো লাগে, আমার ভালো লাগে। গ্রামের সবাই আসে ওখানে। তবে এই ভোগটায় যায়নি কোনোবার নেমন্তন্ন, এবারে সুযোগ আছে, কারণ আমি, বাপি আর মা বাড়িতে, তো আমি চলে যাব। অন্যবার ছিংপটাস থাকে, কাচু থাকে, মিসেস থাকে, যেতে কেমন একটা লাগে, একা নেমন্তন্ন খেতে যাব। এবারে চিন্তা নাই, এবারে আমি যাব। আমাকে ক্লাবের একজনের সঙ্গে রাস্তায় এইমাত্র কিছুক্ষণ আগে দেখা হয়েছিল, যখন রেশন আনতে গেলাম, তখন বলল, ভালো করে বলল, চলে এসো কিন্তু। আমি বললাম যাব। প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের যোগাযোগ অত্যন্ত প্রয়োজন, জানেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কিছু করা যায় না। যাক, এখন এই পর্যন্ত। খেয়ালি সঙ্গের ভোগে যখন খেতে যাব তখন জায়গাটা দেখাবো। আর সন্ধেবেলা ফিরে এসে যদি দু চারটে কথা বলতে পারি, অথবা সকালটুকুই থাক, দেখা যাক, পরিস্থিতি বলবে। না হলে রাত করতে গিয়ে আপনাদের কাছে আসতেই পারবো না, আবার বলবো এডিটের সময় এডিট করতে পারিনি, সময় পাইনি। এই অজুহাতগুলো আর রাখতে চাইছি না, এগুলো অজুহাতই, পরে ভাবি আর কি। মনে হয় আসলে প্ল্যানিংটা ঠিক থাকে না, মনে হয় একটু বাড়িয়ে, মানে একটু বেশি সময় আপনাদের কাছে থাকি, কিন্তু সেটা বললে তো হবে না। আপনাদের কাছে আসাটা অত্যন্ত জরুরি। আপনাদের সঙ্গে দুটো কথা বলতে ছটফট করি, আপনারাও ছটফট করেন আমাকে শোনার জন্য, আমাকে দেখার জন্য। সেই দেখা হওয়াটা অত্যন্ত জরুরি। আচ্ছা, এখন এই পর্যন্ত। মুড়ি আর চা খেয়ে কাজে লেগে পড়ে। কাল বিকেলে একবার ছাতে গেলাম, গিয়ে দেখলাম নয়নতারা গাছগুলো প্রচণ্ড হাওয়ায় লুটোপুটি খেয়ে খেলছে। আর পাখিরা তখন বাড়ি ফিরে গেছে যে যার বাসায়। দেখতে পাইনি খুব একটা পাখি। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আর চারপাশ দেখতে ইচ্ছে করে না, সেই জন্য আপনাদেরও দেখাই না। ইট কাঠ পাথর কংক্রিটে ভরা, ও দেখে লাভ নেই কিছু, গরম বাড়াচ্ছে। আর এই প্রচণ্ড হাওয়ায় আজকে ছাতে উঠে এলাম একটু আরাম পাবো বলে। আহা হা হা, কি নরম মোলায়েম একটা সুন্দর হাওয়া, এসিকে হার মানায়, সত্যি কথা বলতে কি। আর সেই হাওয়ায় মেঘগুলো ভাসছে দেখুন, ভেসে ভেসে কোথায় চলেছে কে জানে, কি গতি তাদের। খেয়ে ফিরে পড়লাম খেয়ালি সঙ্গে থেকে। বেশ ভালো খাওয়া দাওয়া, একদম ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, বাঙালির প্রিয় একটা খাবার, আলু পটলের তরকারি, আমরা চাটনি, পাঁপড় আর পায়েস। খুব ভালো রান্নাও করেছিল। আর সব থেকে ভালো লাগে যেটা, এই এত লোকজনের মধ্যে চেনা অপরিচিত এত লোকের মধ্যে একসঙ্গে বসে খাওয়া, কত কথাবার্তা, কত লোক, মানে কতজনের সঙ্গে হয়তো পরিচিত দেখা হয় না, কথা জমে থাকে, সেই কথা হয়ে যাওয়া, আবার অপরিচিত কারোর সঙ্গে পরিচয় হয়ে যাওয়া,
এই জন্য আমরা মাঝে মাঝে এই রকম ধরনের যেখানে আয়োজন থাকে আমরা যাই, একসঙ্গে বসে খাই দাই, গল্প করি, এই আর কি। তো খেয়ালি সংঘ কেমন আয়োজন মোটামুটি মানে ক্যামেরা ধরতে পারলাম, পুরোটা ধরতে পারলাম না, যতটা ধরতে পেরেছি কালকে দেখাবো, কালকের ভিডিওর সঙ্গে প্রথমে জুড়ে দেবো, দেখবেন ভালো লাগবে, দেখে ভালোই লাগবে। তবে খাওয়া দাওয়ার সময় পাতটা আর দেখানো হলো না, যে কী কী পড়লো পাতে, সেই জায়গাটা আসলে খাচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা নিয়ে সম্ভব নয় সেটা, সেই কারণে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন সেইভাবেও দেখা হয়ে যাবে। কালকে যখন আপনাদের দেখালাম, কালকে ছাদে গিয়েছিলাম বিকেলের দিকে, যখন ছাদে গিয়েছিলাম আর ছাদ থেকে যখন নামলাম, তখন চাঁদটা মেঘের মাঝে মাঝে আধ ভাঙা এক টুকরো এইভাবে উঁকি মারছিল। একটা লেখা মাথায় এলো, কবিতার আকারে লিখে ফেললাম। তো আপনাদের সঙ্গে সেইটাও শেয়ার করি একটু আজকে। হঠাৎ করে খসে পড়লো চাঁদ, খসে পড়লো, বসলো এসে কোলে। যত বলছি কাজ করছি এখন, ততই দেখি আরাম করে দোলে। বলছি আমি হাতে ফুটবে সূচ, পাতার পরে পাতা জুটছি সুতোয়। কণ্ঠ হেসে বলল আমায় চাঁদ, এড়িয়ে যাবি এমন ছোট ছুতোয়। তখন আমি কোথায় ঢাকি নিজে, আলোয় আলোয় চোখ যে গেল ভিজে। আজ এই পর্যন্তই, আবার কালকে ফিরে আসি।